স্বাগত সকাল ৯টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। সাথে আছি সাফাত বিন ফরিদ এবং আমি নুসরাত আফরিন। শিরোনাম শুনছিলেন, চলে যাচ্ছি পুরো খবরে। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় আজ প্রতিবেদন জমা দেবে তিতাসের তদন্ত কমিটি। বিস্ফোরণ হওয়া মসজিদের কাছে গ্যাস লাইনের নতুন আরও ৩টি লিকেজ পেয়েছে তিতাস। এ নিয়ে মোট ৬টি লিকেজ পাওয়া গেল। এদিকে ৫ দিন পর চালু হয়েছে পশ্চিমতলা ও সবুজবাগ সহ আশপাশের এলাকার গ্যাস সরবরাহ। অবশেষে নারায়ণগঞ্জে খোঁড়াখুড়ি শেষ করল তিতাস। মসজিদের ৪ নম্বর পিলারের নিচে গ্যাস পাইপে ৬টি লিকেজ পেল। এরপর ওই এলাকায় গ্যাস সরবরাহ চালু করা হয়েছে। নির্মাণের সময় মসজিদের উত্তর পাশের ৪ নম্বর পিলারের নিচে গ্যাস পাইপ ক্ষতিগ্রস্ত হয়। পরে সেখান থেকেই লিকেজের সৃষ্টি হয় বলে দাবি তিতাসের তদন্ত কমিটির। আমাদের লাইনটাকে উপরে রেখে তারা লাইনের নিচ দিয়ে ওনারা ফাউন্ডেশনটা তৈরি করেছে এবং এই কাজগুলো করার সময় আমাদের পাইপলাইনের র্যাপিং নষ্ট করেছে। এই পাইপলাইনের র্যাপিংটা নষ্ট করার পরে বা নষ্ট করার জন্যে আমাদের গ্যাসের লাইন মাটির সংস্পর্শে এসে সেটা ছিদ্র হয়েছে, সেই ছিদ্র থেকে গ্যাস বের হয়েছে। এদিকে বিস্ফোরণের ঘটনায় তদন্ত শেষ করেছে তিতাসের কমিটি। বৃহস্পতিবার প্রতিবেদন দেওয়ার কথা জানিয়েছেন কমিটির প্রধান। আমাদের ফিজিক্যাল ইনভেস্টিগেশনটা ছিল, সেটা আমরা শেষ করেছি। এখন আমাদের ফাইল ওয়ার্ক রয়েছে। স্থানীয় 2টা কানেকশনের আমরা লোকজনদেরকে ডাকছি, যাদের আমাদের এখন সাক্ষাৎকার চলতেছে। আমরা এখান থেকে যাওয়ার পরেই আমরা এখন মানে আমাদের যে প্রতিবেদন যেটা বানানো দরকার সেটা আমরা বানাই কালকের মধ্যে চেষ্টা করছি জমা দেওয়ার জন্য। মসজিদ কমিটির বরাত দিয়ে তিনি আরও বলেন, মসজিদের 2টি বিদ্যুৎ লাইনের মধ্যে একটি ছিল অবৈধ। এছাড়া বিদ্যুতের লাইন পরিবর্তনের সময় বিস্ফোরণ ঘটে বলেও মনে করে তিতাস। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নেত্রকোনায় নৌকাডুবিতে এখনও নিখোঁজ অন্তত 12 যাত্রী। কিছুক্ষণের মধ্যে তাদের উদ্ধারে কাজ শুরু করবে ফায়ার সার্ভিস। বুধবার সকালে কমলাকান্দার গুমাই নদীতে নৌকাডুবির ঘটনায় উদ্ধার হয় 10 জনের মরদেহ। এ ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। সুনামগঞ্জের ধর্মপাশা থানার মধ্যনগর থেকে 36 যাত্রী নিয়ে নৌকাটি নেত্রকোনার ঠাকুরকোনায় যাচ্ছিল। পথে কলমাকান্দার রাজনগরে বালুবাহী ট্রলারের সঙ্গে নৌকাটির সংঘর্ষ হয়। এতে ডুবে যায় নৌকা। নৌকা গাড়ি বেরাইতেছিল, নৌকার একটু আগে উঠে দুইটা নৌকা পিছনে আসছিল। এই নৌকা আগে উঠে নৌকা ফাতরে নৌকা টাক্কর খায়া নৌকা ডুবে গেছে। নৌকাটা উপর দিকে তুলছি, তুললে ভিতর থেকে এই 10 জন লাশ বাড়ি করা হয়েছে। ট্রলার ডুবে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার কাকের উদ্ধার চাই, এখনো মৃত্যু দেহ হয় নাই। এ পর্যন্ত 10 জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এর মধ্যে 5 নারী ও 5 শিশু। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। 8 জনের মতো জীবিত উদ্ধার হয়েছে, কারণ সকলকে কিন্তু এখনো ফিজিক্যালি দেখা সম্ভব হয় নাই। যারা বেঁচে উঠতে পেরেছেন তাদের মধ্যে 2 জনের সঙ্গে আমাদের কথা হয়েছে এবং প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তাদের কারোর সঙ্গে কথা হয়েছে এবং সব মিলিয়ে তাদের বক্তব্যে যেটা আসে তাতে হয়তো বা আনুমানিক এটাতে 30 জনের মতো লোক কম বেশি থাকতে পারে। নিহত 9 জনের বাড়ি সুনামগঞ্জের ধর্মপাশায় এবং 1 জনের নেত্রকোনায়। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতদের প্রত্যেকের পরিবারকে প্রাথমিকভাবে 10,000 টাকা করে দিয়েছে জেলা প্রশাসন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নেত্রকোনার নৌকাডুবির উদ্ধার তৎপরতার বিষয়ে আরও জানাতে বা নেত্রকোনা থেকে যুক্ত হবেন সহকর্মী লাভলু পাল চৌধুরী। লাভলু, সর্বশেষ যা জেনেছিলাম আপনার কাছ থেকে যে 8টার দিক থেকে উদ্ধার অভিযান হওয়ার কথা ছিল, তো উদ্ধার অভিযান কি এখনো শুরু হয়েছে? আর যে 12 জন নিখোঁজ রয়েছেন তাদের উদ্ধারের কি কোনো তথ্য পাওয়া গেছে কিনা? আমি নেত্রকোনার যিনি জেলা প্রশাসক কাজী আব্দুর রহমান এবং কলমাকান্দা যে ফায়ার সার্ভিসের যে স্টেশনটি রয়েছে সেটির ইনচার্জের সাথে আমি কথা বলেছি। তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে সকাল 8টা থেকে কিন্তু 4টি ইউনিট কলমাকান্দা, দুর্গাপুর, কিশোরগঞ্জ এবং ময়মনসিংহের 4টি ফায়ার সার্ভিসের ইউনিট 27 জন তারা কাজ করছে বিভিন্ন স্পিড বোট এবং বিভিন্ন ট্রলার নিয়ে এবং আনুষঙ্গিক যে সরঞ্জামাদি সেগুলো নিয়ে তারা
সকাল 8টা থেকেই তারা কাজ শুরু করেছেন, সার্চ করছেন। তো এই ক্ষেত্রে কিন্তু যে ফায়ার সার্ভিসের ইনচার্জ আমাকে বলছিলেন যে এখন পর্যন্ত কিন্তু তারা কোনো নিখোঁজ যে 12 জনের কথা বলা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে, তারা কিন্তু এখন পর্যন্ত কাউকে উদ্ধার করতে পারেনি। তো আপনাকে আমি আরেকটি বিষয় বলি যে গতকালকে যে রাত 10:30 পর্যন্ত কিন্তু তারা সার্চ করেছিল, তখনও কিন্তু কোনো উদ্ধার হয়নি। অর্থাৎ ফায়ার সার্ভিস এবং ডুবুরিরা যে গতকালকে সন্ধ্যা 6টা থেকে যে তারা কাজ শুরু করেছিল, তাদের মাধ্যমে কিন্তু এখন পর্যন্ত কাউকে উদ্ধার হয়নি। যে পর্যন্ত 8 জন উদ্ধার হয়েছিল সেটা কিন্তু স্থানীয়রাই উদ্ধার করেছিল নৌকাডুবি ঘটনার পর। মধ্যনগর থেকে যে ট্রলারটি ছেড়ে আসার পরে কিন্তু 8টি ঘাট হয়ে যেখানে যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থল পর্যন্ত আসার পরে কিন্তু নৌকাডুবির ঘটনাটি ঘটে। পুলিশ সুপার আকবর আলী মুন্সি তিনি কিন্তু বলছিলেন যে ওই 8টি ঘাটে কিন্তু যাত্রী উঠানামা করেছে, তাই কিন্তু তারা অ্যাকুরেটলি তারা কিন্তু সঠিক বলতে পারছেন না যে কতজন নিখোঁজ রয়েছে। তবে তারা ধারণা করে বলছেন যে প্রশাসনের পক্ষ থেকে 10 থেকে 12 জন। আমি যখন সেই ঘটনাস্থলে যাই, কালকে কিন্তু সারা দিন আমি সেই ঘটনাস্থলেই ছিলাম। সেখানে কিন্তু যে নিখোঁজ যারা রয়েছে তাদের পরিবারদের সাথে আমি কথা বলেছি, তারা অপেক্ষা করছিলেন। আসলে নিখোঁজ যারা রয়েছে তাদের সবারই কিন্তু আসলে বাড়ি সুনামগঞ্জের ধর্মপাশার বিভিন্ন গ্রামে। আর যারা এ পর্যন্ত কিন্তু যে 10 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, 9 জনেরই কিন্তু সুনামগঞ্জ। আর এই ট্রলারটি ছেড়েও এসেছিল কিন্তু সুনামগঞ্জের ধর্মপাশা থেকে। আমি আপনাকে আরেকটি বিষয় জানাতে চাই যেটি যে নেত্রকোনার যে হাওড় অঞ্চলের যে 215 কিলোমিটার নদীপথ রয়েছে, সেখানে কিন্তু অহরহ দুর্ঘটনা ঘটছে। যে এই হাওড়ে কিন্তু আসলে 22টি পাহাড়ি নদীর প্রবাহ কিন্তু এসে মিশেছে এবং এখানে জালের মতো বিছিয়ে থাকা কিন্তু নদী এবং খালে কিন্তু বর্ষায় যে স্রোত, সেই খরচ স্রোতা কিন্তু গতকালকেও আমি দেখেছি যে গোমাই নদীতে প্রচুর স্রোত। সেই স্রোতের কারণেই কিন্তু এই দুর্ঘটনাগুলো একের পর এক ঘটছে। গত 5 আগস্ট কিন্তু নেত্রকোনা মদনেও কিন্তু 18 জন মারা গেছে। প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে এই প্রাণহানির ঘটনা রোধে যে ফিটনেসবিহীন যে নৌযানগুলো, শত শত নৌযান চলাচল করে, সেই নৌযানগুলোকে এখন নিয়ন্ত্রণে আনার জন্য জেলা প্রশাসক বলছিলেন যে রেজিস্ট্রেশন করা হবে এবং নির্ধারণ করে দেওয়া হবে যে কোন নৌকা কতটুকু মালামাল পরিবহন করতে পারবে, কতজন যাত্রী পরিবহন করতে পারবে। এই বিষয়গুলো কিন্তু জন্য তদন্ত কমিটি গঠন করেছে এবং তদন্ত কমিটির যে সুপারিশ আসবে সেই সুপারিশ অনুযায়ী কিন্তু তারা পদক্ষেপ নেবে যাতে পরবর্তীতে আর কোনো প্রাণহানির ঘটনা না ঘটে, নৌ দুর্ঘটনার ঘটনা না ঘটে। নেত্রকোনার নৌকাডুবির ঘটনার উদ্ধার তৎপরতা সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী লাভলু পাল চৌধুরী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কমিটি তদন্ত প্রতিবেদনে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ডকে পুলিশের আত্মরক্ষার আইনি সুবিধার অপপ্রয়োগ এবং অপেশাদারী আচরণ বলে চিহ্নিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই হত্যাকাণ্ড পুলিশের প্রস্তুতিহীন ও হঠকারী আচরণ, যথাযথ তদারকি ও জবাবদিহির অভাবে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এসব বন্ধে কমিটি 13 দফা সুপারিশও করেছে। গত 31শে জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খান। এ হত্যার ঘটনা তদন্তের জন্য গত 1 আগস্ট চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমানকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কাজ শুরুর পর 7 কর্মদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়। পরে দফায় দফায় সময় বাড়ানো হয়। 68 জনকে জিজ্ঞাসাবাদ এবং ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক লিয়াকত আলীকে দীর্ঘ জেরা করে কমিটি। দফায় দফায় ঘটনাস্থল পরিদর্শন করেন সদস্যরা। অবশেষে সোমবার 80 পৃষ্ঠার মূল প্রতিবেদন সহ 586 পৃষ্ঠার প্রতিবেদন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে দেয়। এই তদন্ত রিপোর্টটা পুঙ্খানুপুঙ্খরূপে পড়বেন, দেখবেন, বিশ্লেষণ করবেন, তারপরে আমাদের সচিব মহোদয় সম্মুখে তুলে ধরবেন এবং আমরা পরবর্তীতে আমাদের কি করণীয় সেইটা আমরা সিদ্ধান্ত নিব। কমিটি ঘটনার উৎস ও কারণ উদ্ঘাটনে কোন তথ্যের ভিত্তিতে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলী তল্লাশি চৌকিতে অবস্থান নিলেন, তিনি কি প্রাপ্ত তথ্য যাচাই করেছিলেন? তদন্ত কেন্দ্রের প্রধান হিসেবে তিনি অন্য সংস্থার সহযোগিতা ও যথাযথ নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছিলেন কিনা, সব মিলিয়ে এমন 11টি বিষয় হাতে নিয়ে তদন্ত কাজে নেমেছিল কমিটি। প্রতিবেদন বলছে, সাম্প্রতিক সময়ে টেকনাফে বিভিন্ন সংস্থার ব্যাপকভাবে গুলিবর্ষণের কারণে লিয়াকতের মনে এ ধরনের অসংবেদনশীল মানসিকতা তৈরি হয়েছে। আত্মরক্ষার আইনের ব্যাপারে তাদের স্পষ্ট ধারণা না থাকলেও আত্মরক্ষার অজুহাতে তারা গুলি করেন।
এসব গুলিবর্ষণের ঘটনা যাচাই করে কমিটি দেখতে পায় বেশিরভাগ ঘটনার নির্বাহী তদন্ত হয়নি। যেগুলোর হয়েছে তাতেও পুলিশ প্রবিধান মানা হয়েছে কিনা সে ব্যাপারে কমিটি সন্দেহ প্রকাশ করেছে। কমিটি বলছে এভাবে ব্যক্তিবিশেষ আইনি বিধানের অপপ্রয়োগ করে দণ্ডমুণ্ডের কর্তা হয়েছেন। লিয়াকতের গুলিবর্ষণ সেই প্ররোচনারই ফল। কমিটি বলছে লিয়াকতের এমন কর্মকাণ্ড অপেশাদারী, খামখেয়ালি, রহস্যজনক ও প্রশ্ন সাপেক্ষ। প্রতিবেদনের নানা বিষয় নিয়ে বুধবার সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা তদন্তের আগে মানে যেটা নাকি কোর্টের যে তদন্ত যেটা এখন চলছে, র্যাব যেটা চালাচ্ছে কোর্টের নির্দেশিত হয়ে, তাদের রিপোর্টের আগে কোনো রিপোর্ট বের হয়ে সেই তদন্তকে প্রভাবান্বিত করুক, এটাও আমরা চাই না। এ হত্যার ঘটনাটি তাৎক্ষণিক নাকি পরিকল্পিত, এ প্রশ্নের মীমাংসা করতে পারেনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। এছাড়া লিয়াকতের এই গুলিবর্ষণ নিছক আত্মরক্ষার জন্য ছিল না নেপথ্যে অন্য কোনো রহস্য আছে, বিষয়টি কমিটিকে ভাবিয়ে তুলেছে বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শিমুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় পুলিশের বরখাস্ত 4 সদস্যকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে কারাগারে পাঠানো হয়েছে। 6 ঘন্টার জবানবন্দি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার আদালতে জবানবন্দি দেন তারা। জবানবন্দি দেয়া 4 জন হলেন টেকনাফ থানার বরখাস্ত উপপরিদর্শক লিটন মিয়া, কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন ও আব্দুল্লাল মামুন। গত 24 আগস্ট এই মামলায় তাদের জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় দফায় 4 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। গত 6 সেপ্টেম্বর তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে র্যাব। এরই মধ্যে এই মামলায় বরখাস্ত পুলিশ পরিদর্শক লিয়াকত আলী সহ 8 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অনুমতি ছাড়া কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে যেন মামলা নেওয়া না হয় তা নিশ্চিত করতে আইন ও বিচার বিভাগের সচিবকে চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সম্প্রতি এক ডিসির বিরুদ্ধে মামলা নেয়ায় এই সংক্রান্ত উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এই আইনকে সরকারের শুদ্ধাচারের উদ্যোগ এবং সংবিধানের পরিপন্থী বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক। এক ব্যবসায়ী ড্রেজার পোড়ানোর অভিযোগে 28 আগস্ট মাদারীপুরের জেলা প্রশাসক রহিমা খাতুনের বিরুদ্ধে মাদারীপুরের জেলা জজ আদালতে মামলা করেন মনির সর্দার। সরকারি কর্মকর্তা সুরক্ষা আইন অনুযায়ী মামলাটি গ্রহণ করার ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমতি নেওয়া উচিত ছিল, কিন্তু এক্ষেত্রে সেটি করা হয়নি। এরকম ঘটনা আর যেন না হয় সেজন্য পদক্ষেপ নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। বলা হচ্ছে এর মাধ্যমে আইন লঙ্ঘন ছাড়াও সরকারি দায়িত্ব পালনে বাধা দেয়া হচ্ছে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দেন, অনুমতি না নিয়ে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে কোনো মামলা হলে বিচার বিভাগ বিষয়টি দেখবে। মামলা করতে হলে সরকারি একটা অনুমতি লাগে, সেই অনুমতি না নিয়ে করে থাকলে সেটা বিচার বিভাগ দেখবেন। এইখানে আমাদের কাছে যদি এই ধরনের কিছু আমাদেরকে কেউ তুলে ধরেন, সেটা আমরা বিচার বিভাগের পরামর্শ নিয়ে আমাদের যা কিছু করার আমরা করব। এদিকে একে কালো আইন বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। এটি অনেক আগে উচিত ছিল সরকারের বাতিল করা। এই জন্য আমরা কালো বিধি কালো আইন বলছি। তার কারণ হচ্ছে যে এটি সংবিধানের সাথে সাংঘর্ষিক, কারণ সংবিধান আইনের চোখে সকল নাগরিককে সমান এই নিশ্চয়তা প্রদান করেছে। কোনো একটা বিশেষ মহলকে এই ধরনের সুবিধা প্রদানটা, সেটা সরকারি কর্মকর্তা যেই পর্যায়ে হোক না কেন, এটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না। তিনি অভিযোগ করেন, দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তাদের সুরক্ষায় এ আইন করা হয়েছে। এর মাধ্যমে দুর্নীতি ও অনিয়মকে উস্কে দেওয়া হচ্ছে। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 29 সেপ্টেম্বর ভার্চুয়াল প্ল্যাটফর্মে বসছে বাংলাদেশ ভারত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। আলোচনা হবে সীমান্ত হত্যা বন্ধ, তিস্তা সহ অভিন্ন নদীর পানি বণ্টন ইস্যুতে। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান, বৈঠক অনলাইনে হবে, তাই কোনো সমঝোতা সই হবে না। বাংলাদেশ ভারতের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের যৌথ পরামর্শ কমিশন জেএসসিসির সর্বশেষ বৈঠক হয় দিল্লিতে। গত বছরের ওই বৈঠকে বাংলাদেশের পক্ষে অংশ নেন একে আব্দুল মোমেন ও ভারতের তখনকার পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। এতে মোংলায় ভারতীয় অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ সহায়তা সহ 4টি সমঝোতা সই হয়। এবার করোনা পরিস্থিতিতে ষষ্ঠ বৈঠক ভার্চুয়ালি আয়োজন করছে ঢাকা।
বৈঠকের প্রস্তুতি ও এজেন্ডা ঠিক করতে পররাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনা করেন ভারতীয় বিদায়ী হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস। জয়েন্ট কনসালটেটিভ কমিটি যেটা আছে জেসিসি 29 সেপ্টেম্বর অপরাহ্নে সেই মিটিংয়ে এটা তো একটা অন্যতম একটা এজেন্ডা যে হাউ টু মিনিমাইজ দিস কাইন্ড অফ আনডিজায়ারেবল ডেথস, সেটা নিয়েও আলোচনা হবে। তিনি আরও জানান, ভারতের $800 কোটি লাইন অফ ক্রেডিটের আওতায় নেওয়া প্রকল্প বাস্তবায়নের ধীর গতি নিয়েও আলোচনা করবেন একে আব্দুল মোমেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আলোচনায় আছে পানি বন্টন ইস্যুও। পানি সংক্রান্ত শুধু তিস্তা নয়, আরও অন্যান্য আমাদের যে নদীগুলো আছে অভিন্ন, সেগুলো নিয়েও আলোচনা, এবং সেটার ব্যাপারেও আমরা দুই মন্ত্রী মহোদয় যদি একটা ইন্ডিকেশন দেন তাহলে আমরা হয়তো আগামীতে হয়তো বসতে পারি জেআরসি ফরম্যাটে। লাইন অফ ক্রেডিট যেগুলোর মাধ্যমে বেশ কিছু প্রজেক্ট আছে সেগুলোর অগ্রগতি পর্যালোচনা করা এবং একটা মেকানিজমের কথা আমরা ইতিমধ্যে শুনেছি যে সচিব পর্যায়ে এটা ওভারসি করার বিষয়টা, তো সেইগুলোতেও হয়তো দুই দেশের মন্ত্রীরা হয়তো একটা সুনির্দিষ্ট একটা দিক নির্দেশনা দিবেন। জেএসসিসির বৈঠকের পরই সিদ্ধান্ত পর্যালোচনা করতে দিল্লি সফর করবেন ঢাকার পররাষ্ট্র সচিব। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একদিনের সরকারি সফরে ঢাকা এসেছেন হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তো। তার এই সফরে ঢাকা বুদাপেস্ট একটি সমঝোতা স্মারক সই হবে। রাত 12:30টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। পিটার সিজার্তো বৃহস্পতিবার সকাল 11টায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে বৈঠক করবেন। একই দিন বিকেল 2:45টায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনের সঙ্গে হবে বৈঠক। এই সময় দুদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে। বিকেল 4টায় দুদেশের পররাষ্ট্রমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন পিটার সিজার্তো। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি ঢাকা ছেড়ে যাবেন। দুর্বৃত্তের হামলায় আহত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে, তবে শনিবার পর্যন্ত তাকে হাই ডিপেন্ডেন্সি ইউনিট HDU-তে রাখা হবে। ওদিন সেলাই কাটার পর কেবিনে নেয়ার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মেডিকেল বোর্ডের চিকিৎসকেরা। এদিকে ওয়াহিদা খানমকে দেখতে গিয়ে পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ জানান, ইউএনওর ওপর হামলার ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হবে। গত 2রা সেপ্টেম্বর রাতে দিনাজপুরের ঘোড়াঘাটে ইউএনও সরকারি বাসায় ঢুকে ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর ওপর হামলা করে দুর্বৃত্তরা। গুরুতর আহত ওয়াহিদাকে বৃহস্পতিবার হেলিকপ্টারে করে ঢাকায় এনে নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে ইউএনও ওয়াহিদার উপর হামলাকারীরা যেই হোক ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অপরাধীদের রক্ষায় সংসদ সদস্যরা যেন চেষ্টা না করেন সে ব্যাপারেও সতর্ক করেন তিনি। বুধবার সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, গোয়েন্দা সংস্থা সহ আইন শৃঙ্খলা বাহিনী সক্রিয় আছে, তদন্তে যার নাম আসবে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। কারা এই ঘটনায় মদদ দিয়েছে তাদেরও খুঁজে বের করা হবে। আরেক প্রশ্নে প্রধানমন্ত্রী জানান, যেসব দেশ সমুদ্র সম্পদ আহরণ ও ব্যবহারের যথেষ্ট দক্ষ তাদের কাছ থেকে অভিজ্ঞতা জেনে সুনীল সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হবে। ইতিমধ্যে অপরাধী শনাক্ত করা বা যাদেরকে ধরা হয়েছে এবং এর পিছনে তাদের সাথে আরও কারা কারা আছে, কাদের মদতে করেছে সেটাও কিন্তু তদন্ত করা হচ্ছে এবং এটা খুব ভালোভাবেই তদন্ত হচ্ছে। তদন্তে কোনো ঘাটতি নেই এবং ঘাটতি হবে না। অপরাধীর ঠিকই শাস্তি পাবে, সে ব্যবস্থা করব, অন্তত এইটুকু আমি বলতে পারি। সংসদ সদস্যরাও যেন এ ধরনের অপরাধীদের কখনো রক্ষা করার চেষ্টা না করেন। এটা হলো অপরাধ যে করে আর অপরাধীদের রক্ষা করে সমানভাবেই তারা দোষী। প্রধানমন্ত্রীর ব্যক্তিক জীবনের কথা উঠে এলো এবারের জাতীয় সংসদে। সকালে ঘুম থেকে উঠে কি করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, করোনাকালে গণভবনের সময় কাটছে কিভাবে। বুধবার সংসদে প্রশ্নোত্তর পর্বে এসব কথা জানিয়েছেন সংসদ নেতা। বঙ্গবন্ধু কন্যা বলেন, বাবার কাছ থেকে তাঁরা শিক্ষা পেয়েছেন পোশাক দেখে নয়, মানুষকে সম্মান করতে হবে মানুষ হিসেবেই। ছোট বড় সবার সঙ্গে ভালো ব্যবহার করার শিক্ষাও পেয়েছেন পরিবারেই। আমার সবিনয়ে আমি জানতে চাই
একাদশ সংসদের নবম অধিবেশনে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম সরকার প্রধানের কাছে জানতে চান সকালে উঠে তিনি কি খোঁজেন। ঘুম থেকে ওঠার পর শিশুরা মা খুঁজে, যুবকেরা বউ খুঁজে, আমি মোবাইল খুঁজি। তা দেখে আমার মা ঝাড়ু খুঁজে। মাননীয় প্রধানমন্ত্রী কি খুঁজেন? আমি নামাজ খুঁজি, সকালে উঠে আগে নামাজ পড়ি, নামাজ পড়ার পরে কোরআন তিলাওয়াত করি, তারপরে এক কাপ চা নিজে বানাই। আমার চাটা আমি সকালে চাটা নিজে বানিয়ে খাই। চা বানাই, কফি বানাই, যা বানাই নিজে বানাই। আমার ছোটো বোন থাকলে আমার ছোটো বোন আর আমি দুইজন, যে আগে ওঠে সে বানায়। এখন পুতুল আছে, আমার মেয়ে আছে, যে ঘুম থেকে আগে ওঠে সেই বানায়, আমরা নিজেরাও করে খাই। আর তার আগে বিছানা থেকে নামার সাথে সাথে নিজের বিছানাটা গুছিয়ে রাখি নিজের হাতে। হাসতে হাসতে প্রধানমন্ত্রী আরও জানান, করোনার এই সময়ে সকালে হাঁটার পর মাঝে মাঝে গণভবনের লেকে ছিপ নিয়ে বসে মাছও ধরেন। বই টই যা পড়ি, আর ইদানিং এই করোনা ভাইরাসের পরে যখন সকালে একটু হাঁটতে বেরোই। তারপরে আরেকটা কাজ করি এখন, সেটা আবার বললে কি হবে কি জানি। গণভবনে একটা লেক আছে মাননীয় স্পিকার, যখন হাঁটতে যাই হেঁটে হেঁটে লেকের পাশে যখন বসি তখন একটা ছিপ নিয়ে বসি, মাছও ধরি। এ সময় বঙ্গবন্ধু কন্যা বলেন, বাবার কাছ থেকে তারা শিক্ষা পেয়েছেন ছোট বড় সবাইকে সম্মান করতে। আমার বাবার নির্দেশ ছিল একজন রিক্সাওয়ালাকে আপনি করে কথা বলতে হবে, বাড়ির ড্রাইভারকে ড্রাইভার সাহেব বলতে হবে, আর কাজের যারা লোকজন তাদের কখনো ওই চাকর বাকর বলা যাবে না, হুকুম দেওয়া যাবে না, তাদের কাছে সম্মান করে ভদ্রভাবে চাইতে হবে। যে কারণে প্রধানমন্ত্রী হতে পারে। এখনও আমার বাড়িতে যে ছোট কাজের মেয়েগুলি বাড়ি যারাই আছে, কারো কাছে যদি এক গ্লাস পানিও কখনো চেতে হয়, যতদূর পারি নিজে করে খাই, আর যদি চেতে হয় তাহলে কিন্তু তাদেরকে জিজ্ঞাসা করি, আমাকে এটা একটু দিতে পারবে? এই শিক্ষাটা আমরা নিয়ে আসছি, এটা এখন আমরা মেনে চলি। বঙ্গবন্ধু শিক্ষা ও পারিবারিক মূল্যবোধ নিয়েই এখনো চলছেন বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিবারকে পুনর্বাসন করা হয়। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। বিচার শুরুর বিষয়ে আদেশ দেওয়া হবে 15 সেপ্টেম্বর। বুধবার 1 নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এই দিন নির্ধারণ করেন। একই দিনে আসামিদের জামিন আবেদনের উপরও শুনানি হবে। করোনাকালীন ছুটির পর আবরার হত্যা মামলার কার্যক্রম শুরু হয় 2 সেপ্টেম্বর। সেদিন 22 আসামির বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো হয়। পরে 13 জনের পক্ষে তাদের আইনজীবীরা অব্যাহতি আবেদনের শুনানি করেন। বুধবার বাকি 9 আসামির আবেদনের শুনানি শেষ হয়। এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আর্জি জানান। শুনানি শেষে বিচার শুরুর বিষয়ে আদেশের জন্য 15 সেপ্টেম্বর দিন ধার্য করে আদালত। মামলার বাকি 3 আসামি পলাতক রয়েছে। বুয়েটের শেরেবাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ কৌশল বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী আবরারকে গত বছর 6 অক্টোবর রাতে নির্যাতন করে হত্যা করা হয়। আসামি পক্ষ যে বিষয়গুলো উত্থাপন করেছেন, এই অবস্থায় অর্থাৎ অব্যাহতির আবেদনের সপক্ষে এই গ্রাউন্ডসগুলো এই মুহূর্তে বিবেচনার যোগ্য নয়, এবং সেই ক্ষেত্রে কেবলমাত্র বিজ্ঞ আদালত প্রসিকিউশন ডকুমেন্টসের উপর নির্ভর করেই বিজ্ঞ আদালত এই চার্জ গঠনের বিষয়ে আদেশ প্রদান করবেন। 6 বছর আগে রাজধানীর পল্লবী থানায় পুলিশি হেফাজতে পিটিএ ইশতিয়াক হোসেন জনি হত্যা মামলায় এসআই জাহিদ সহ 3 পুলিশ সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মহানগর দায়রা জজ KM ইমরুল কায়েস এ আদেশ দিয়েছেন। এছাড়া বাকি 2 আসামিকে 7 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। 2014 সালে রাজধানীর পল্লবীতে বন্ধুর গায়ে হলুদের অনুষ্ঠানে পুলিশের সোর্স সুমনের সঙ্গে দ্বন্দ্ব হয় ইশতিয়াক হোসেন জনির। পরে তাকে থানায় নিয়ে রাতভর নির্যাতনের জেরে মৃত্যু হয় তার। জনির ভাই বাদী হয়ে নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইনে মামলা করে। দীর্ঘ 6 বছর পর বিচার শেষে রায় হলো আজ। হেফাজতে নিবারণ আইনের প্রথম রায় এটি। আদালত এ মামলার আসামি এসআই জাহিদ সহ 3 পুলিশ সদস্যের সর্বোচ্চ শাস্তি দেয়ায় সন্তোষ জানিয়েছে রাষ্ট্রপক্ষ ও নিহত জনির পরিবার। রায়ে আদালত আসামিদের প্রত্যেককে 2 লাখ টাকা করে নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। এই টাকা আগামী 2 সপ্তাহের মধ্যে পরিবারকে দিতে হবে। 3 জনকে এখানে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে এবং 2 জনকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অবজারভেশন আছে, সেটা হলো যে এটা একটা মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে এবং একটা ঘৃণিত অপরাধ
যে অন্যায় করলে তার রেহাই হবে না এবং তাকে শাস্তি পেতে হবে। আমি খুশি আছি, কিন্তু আমার দুটো বাচ্চা অসহায়, এই দুটো বাচ্চার একটা রাস্তা করে দিলে আমি আরো খুশি হতাম। আগামীতে যারা পুলিশের নির্যাতনে ভুগবে তাদের কাছে যাতে আমার অনুরোধ যে আপনারা হাল ধরে এই বিচারের প্রতি আপনারা থাকবেন, আপনারা নিশ্চয়ই জয় পাবেন। আসামি পক্ষের আইনজীবী ফারুক আহমেদ বলেন, এই আইনটি কালো আইন, এটি বাতিল করতে হবে, কারণ আসামি ধরতে গেলে তারা পালিয়ে যাওয়ার সময় আহত হলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ আসে। এই আইনে যদি আমরা জরিমানার টাকা 14 দিনের মধ্যে জমা না দিই, সেই কারণে আমরা আপিল করতে পারবো না। এটা সাংবিধানিকভাবে সাংঘর্ষিক একটা আইন। এ মামলার 5 আসামির মধ্যে এসআই জাহিদ সহ 2 জন কারাগারে রয়েছে। জামিনে থাকা এএসআই রাশিদুলকে রায়ের পর কারাগারে পাঠিয়েছে আদালত। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নামের মিলে কি কাল হয়েছিল চট্টগ্রামের বাইজিতের স্কুল ছাত্র জয়নালের? বন্দুকযুদ্ধে সে নিহত হওয়ার 1 বছর পর উঠেছে এই প্রশ্ন। জয়নালকে নিহত দাবি করে একটি হত্যা চেষ্টা মামলা থেকে অব্যাহতির আবেদন এবং পরে আরেক জয়নালের আদালতে হাজিরা উস্কে দিয়েছে সন্দেহ। 2019 সালের সেপ্টেম্বরে এলাকায় একটি মারামারির ঘটনায় বায়াজিৎ থানা পুলিশ বাড়ি থেকে তুলে নেয় স্কুল ছাত্র জয়নালকে। পরদিন স্থানীয় একটি হাসপাতালে পাওয়া যায় তার মরদেহ। পুলিশ জানায় বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়েছে। সে মাসেই 2018 সালের একটি চুরি ও হত্যা চেষ্টা মামলার অভিযোগপত্র আদালতে জমা দেয় পুলিশ। সেখানে দাবি করা হয় মামলার আসামি জয়নাল বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে ওই মামলার শুনানির দিন আইনজীবীর মাধ্যমে আদালতে সশরীরে হাজির হন আরেক জয়নাল। এতে প্রশ্ন ওঠে, তবে কি নামে মিল থাকায় বন্দুকযুদ্ধে প্রাণ গেছে স্কুল ছাত্র জয়নালের? বাদী বলে যে মোহাম্মদ জয়নাল সে জীবিত, আমি প্রত্যেকদিন তাকে ঘোরাঘুরি করতে দেখি এবং সে কোডও আছে। চুরি ও হত্যা চেষ্টা মামলায় স্কুল ছাত্র জয়নালের কোনো সংশ্লিষ্টতাই ছিল না দাবি তার পরিবারের। তার মায়ের অভিযোগ, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোবারকের সঙ্গে দ্বন্দ্বের জেরে তাকে তুলে নিয়ে বন্দুকযুদ্ধে হত্যা করা হয়েছে। সকালবেলা উঠছি, গেছি থানাতে, আমার ছেলে দেখি কে বলতেছে এই মোবারক আলীর ফিয়েছে শামসু, আপনার ছেলে কি নাম ঠিকানা নিছে। এখন পুলিশ বলছে তদন্ত কর্মকর্তার ভুলের কারণে তৈরি হয়েছে বিভ্রান্তি। এরই মধ্যে অভিযুক্ত তদন্ত কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এই ঘটনাটি আমাদের নজরে আসার সাথে সাথে আমরা তাকে সাময়িক বরখাস্ত করেছি। এইখানে বিভাগীয় মামলা, তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু হবে এবং আরেকটি রিপোর্ট পাওয়ার পরে অন্য যদি কেউ জড়িত থাকে সেই তার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে। ভবিষ্যতে এই ধরনের যদি কেউ কার কাছ থেকে অসতর্কমূলক কোনো ধরনের বা দুরভিসন্ধিমূলক যদি কোনো ধরনের কার্যক্রম পাওয়া যায়, তাৎক্ষণিকভাবে তাকে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। স্কুল ছাত্র জয়নাল হত্যার সুষ্ঠু বিচার চেয়েছে তার পরিবার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বেসরকারি ব্যবস্থাপনায় ট্রেন নিয়ে নতুন পরিকল্পনার কথা জানালেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। তবে কনজিউমার অ্যাসোসিয়েশনের শঙ্কা, বেসরকারি থেকে সরকারি ব্যবস্থাপনায় ফিরিয়ে আনলে যাত্রী সেবার মান কমতে পারে। তাই সরকারি ব্যবস্থাপনায় আনার আগে সেবার মান ভালো রাখা নিশ্চিত করার তাগিদ সংশ্লিষ্টদের। সবচেয়ে নিরাপদ ও সাশ্রয়ী পরিবহন হিসেবে পরিচিত ট্রেন, তবে সামগ্রিক সেবার মান নিয়ে প্রশ্ন ও অসন্তোষ বরাবরই। তকমা আছে লোকসানি খাতেরও। 1997 সালে প্রথম ঢাকা নারায়ণগঞ্জ পথে ট্রেন বেসরকারি ব্যবস্থাপনায় দেওয়া হয়। চলতি বছরের মার্চ মাসে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন মন্ত্রণালয়ের কিছু ভাবনা তুলে ধরেন। জানান, বেসরকারি ব্যবস্থাপনায় ট্রেন চালানো নিয়ে নতুন পরিকল্পনা। আমরা আশা করছি আমাদের লোকবলের যে ঘাটতি, এটা অনেকখানি সমাধান হবে এবং আমাদের 104টি স্টেশন নতুন করে চালু করা সহ পর্যায়ক্রমিকভাবে আমাদের যে বেসরকারি খাতে যে কয়েকটি ট্রেন এখন পর্যন্ত আমরা লিজের মাধ্যমে যেগুলো চলাচল করছে, এই সমস্ত ট্রেনগুলো আমরা রেলের সরাসরি নিয়ন্ত্রণে আমরা নিয়ে আসবো। কয়েক বছর আগেও বেসরকারি ব্যবস্থাপনায় চলত শতাধিক ট্রেন, কিন্তু বর্তমানে এর সংখ্যা 45। সরকারি ব্যবস্থাপনার চেয়ে বেসরকারি ব্যবস্থাপনায় চলা ট্রেনের সেবার মান নিয়ে যাত্রীদের সন্তুষ্টি অপেক্ষাকৃত বেশি। এ বিষয়টি বিবেচনায় রাখার তাগিদ কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের। সরকার যদি বেসরকারি খাতের মতোই সেবা দিতে পারে, এটা অযৌক্তিক হবে না। তবে সেবার মানের যদি অবনতি হয়, সেক্ষেত্রে আবার পূর্বাবস্থায় ফিরে যাওয়াটা সুবিবেচিত হবে বলে মনে করি।
ট্রেন বেসরকারি ব্যবস্থাপনা থেকে সরকারি ব্যবস্থাপনায় ফিরিয়ে আনার আগে যাত্রী সেবার সব দিক ভেবে দেখা উচিত বলে মনে করেন বেসরকারি উদ্যোক্তারা। এই ব্যাপারে আমার কিছু বলার নেই, তবে আমার এতটুকু বলার আছে, এই জাতীয় সিদ্ধান্ত চূড়ান্তভাবে নেওয়ার আগে অবশ্যই যেন যাত্রীদের মতামত নেওয়া হয় বা জিনিসটা যেন আরও একটু বেশিভাবে এটা নিয়ে একটু রিসার্চ করা হয় যে মানুষজন যেন সেবা থেকে বঞ্চিত না হয়। যাত্রী সহ সংশ্লিষ্ট সবাই মনে করেন যে ব্যবস্থাপনাতে ট্রেন চলুক সবার আগে নিশ্চিত করতে হবে যাত্রী সেবার মান। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মামলা দ্রুত নিষ্পত্তি না হওয়ায় বছরের পর বছর ধরে বরিশাল কেন্দ্রীয় কারাগারে কনডেম সেলে দিন কাটাচ্ছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৭৯ কয়েদি। বিষয়টি দ্রুত সমাধানের দাবি স্বজনদের। আর আইনজ্ঞরা বলছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের সর্বোচ্চ কতদিন কনডেম সেলে রাখা যাবে সে বিষয়ে সুনির্দিষ্ট সময়সীমা থাকা প্রয়োজন। বরিশালে কাউনিয়া এলাকার এক যুবককে হত্যার দায়ে ২০০৭ সালে মৃত্যুদণ্ড দেওয়া হয় ওই এলাকার বাসিন্দা মাসুদ রানা ও তার মামা তারেক হাসানকে। সেই থেকে এখন পর্যন্ত তারা রয়েছেন কনডেম সেলে। মামলাটি আটকে আছে উচ্চ আদালতে। মামলা চালাতে গিয়ে অনেক আগেই ভিটে ছাড়া হয়েছে পরিবারটি। আমার পুরা নির্দেশ হয়েই থাকে তোমার বাবা ছাড়িয়ে দাও, আর আমার কষ্ট দেওয়া হয় না। বাবা মা যে জমি রেখে গেছে সেই জমি বিক্রি করে এই মামলা পরিচালনা করি। এখন আমরা মনে করেন এক হিসেবে ভাইও হারা, আবার মনে করেন বিটাও হারা। ২০০৩ সাল থেকে কনডেম সেলে বন্দী ফাঁসির দণ্ডপ্রাপ্ত পটুয়াখালীর ফোরকান। ১৬ বছর ধরে কনডেম সেলে রয়েছে উজিরপুরের শহীদুল সহ আরও ৪ জন। সব মিলিয়ে বরিশাল কেন্দ্রীয় কারাগারে ১০ থেকে ১৭ বছর ধরে কনডেম সেলে আছেন ১৬ জন। আইনজ্ঞরা বলছেন বছরের পর বছর ধরে আলো বাতাসহীন কনডেম সেলে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের আটকে রাখা এক অপরাধে দুবার সাজা ভোগের শামিল। তাই কনডেম সেলে রাখার সর্বোচ্চ সময়সীমা নির্দিষ্ট করে নতুন আইন করার তাগিদ তাদের। সুবিধার কারণে এই মামলাগুলো আসলে চলে যাচ্ছে। এটা ন্যায় বিচার, স্বাধীন রাষ্ট্রে ন্যায় বিচার পরিপন্থী বলে আমি এটা মনে করি। ন্যায় বিচারের স্বার্থে এই বিচার ব্যবস্থাগুলো বিলম্ব না করে অ্যাটর্নি জেনারেল অফিস এবং চিফ জাস্টিসের অফিস সমন্বয়ে তারা দ্রুত এগুলো নিষ্পত্তির জন্য ব্যবস্থা নিতে পারে। বছরের পর বছর ধরে অনেকেই কারাগারে আটকে থাকার কথা স্বীকার করে কারা কর্তৃপক্ষ বলছে মামলার নিষ্পত্তির বিষয়টি উচ্চ আদালতের এখতিয়ার। ফাঁসির আসামির যাবতীয় সিদ্ধান্ত বিজ্ঞ আদালতের উপরে নির্ভর করে। আপনি জানেন যে অনেক আসামি আছে যারা নিম্ন আদালত হতে সাজাপ্রাপ্ত ফাঁসির আদেশ হওয়ার পরে ওনারা মহামান্য হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত বন্দী অর্থাৎ কনডেম সেলে যে বন্দী থাকবে তাদের সাথে সাধারণ বন্দীদের কোনো প্রকার যোগাযোগের সুযোগ নেই। সেই ক্ষেত্রে তাদের শুধুমাত্র কনডেম সেল এলাকার মধ্যেই তাদেরকে আবদ্ধ রাখতে হয়। বর্তমানে ৩ নারী সহ ৭৯ জন আসামি বরিশাল কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে বন্দী আছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিমানবন্দরে উন্নয়ন ও নিরাপত্তা ফি আরোপ প্রবাসী কর্মীদের জন্য বাড়তি বোঝা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন এতে আকাশযাত্রার খরচ বাড়লেও বাড়ছে না সেবার মান। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে বিমানবন্দরের নিরাপত্তার জন্য আধুনিক যন্ত্র স্থাপন করা হচ্ছে, আর এর জন্যই যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে উন্নয়ন ও নিরাপত্তা ফি। দেশের ভেতরে ও বাহিরে ভ্রমণের ক্ষেত্রে যাত্রীদের জন্য উন্নয়ন ও নিরাপত্তা ফি কার্যকর হয় গত ১৬ আগস্ট থেকে। এতে দেশের ভেতরে ভ্রমণের জন্য ১৭০ টাকা, সার্কভুক্ত দেশে ৯২০ টাকা ও অন্যান্য দেশের ক্ষেত্রে গুনতে হচ্ছে অতিরিক্ত ১,৭০০ টাকা। সেবার মান না বাড়িয়ে এ ধরনের ফি অযৌক্তিক বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে এমনিতেই করোনার জন্য স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি দামে টিকিট কিনতে হচ্ছে প্রবাসীদের, তার উপর এই ফি খরচের বোঝা বাড়াচ্ছে। এইটা আমার মনে হয় এই সময় চিন্তা করা উচিত ছিল, এটা বাড়বে কি বাড়বে না। তবে এটা ঠিক যে ডেভেলপমেন্ট তো করতেই হবে, এভিয়েশনে ডেভেলপমেন্ট করার জন্য তো খরচ আছেই, কিন্তু সেই সাথে আমাদের চিন্তা করতে হবে যে এই চার্জগুলো এই মুহূর্তে নেওয়াটা কতটুকু জাস্টিফাইড আছে কি না। ঢাকা বিমানবন্দরের সেবার মান থেকে আরম্ভ করে লাগেজ আরম্ভ করে সব কিছু আমরা কম বেশি জানি। তো সেই ক্ষেত্রে নতুন নতুন ফি চাপিয়ে দিলে যেটা হবে যে দিন শেষে সেটা প্রবাসীদের একটা বাড়তি বোঝা হয়ে যাবে। তারা তো জীবন জীবিকার তাগিদে সে হয়তো এটা দিতে বাধ্য হবে। প্রবাসীদের সেবা বৃদ্ধির জন্য বিমানবন্দরে হেল্প ডেস্ক খুব শিগগিরই স্থাপন করা হবে বলে জানিয়েছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ। আমরা এখানে হেল্প ডেস্ক দিয়েছি,
আমরা হেল্প ডেস্কের লোক নিয়োগ করতে যাচ্ছি, প্রেরিতদের জন্য আলাদা বসার ব্যবস্থা করছি। অনেকে ফর্ম ফিল আপ করতে পারে না, তাদেরকে সাহায্য করার জন্য অনেক ধরনের প্রজেক্ট আমরা হাতে দিয়েছি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছে প্রায় 1 কোটি প্রবাসী। তাদের একটি বড় অংশের অভিযোগ, দেশের বিমানবন্দরে কাঙ্ক্ষিত সেবা পান না তারা। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মোবাইল ব্যাংকিং লেনদেনের মাধ্যমে প্রতিদিন গ্রামে যাচ্ছে 1,300 কোটি টাকা, যা চাঙ্গা করছে গ্রামীণ অর্থনীতিকে। পাশাপাশি করোনায় মোবাইল ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, আর এটা আসলে কোনো ব্যাংকের পক্ষে খুব ডিফিকাল্ট। যদি ব্যাংকের পসিবলই হতো তাহলে লাস্ট 20 বছরে মাত্র 11% মানুষ ফাইন্যান্সিয়াল ইনক্লুশন থাকতো না। এমএফএস আসার পরে কিন্তু এটা গ্রোথ হয়েছে। আমরা এখন প্রায় 40% মতো মানুষ কভার করেছি। আমাদের ভিশনটা হচ্ছে বাংলাদেশের সকল অ্যাডাল্ট পপুলেশনকে এই ফাইন্যান্সিয়াল ইনক্লুশন আওতায় আনবো। যেহেতু এই পদ্ধতিতে কন্ট্যাক্টলেস পেমেন্ট হয়, ট্রানজ্যাকশন হয়, মানুষ উত্তরোত্তর এই সেবা গ্রহণ করেছে। আমরা জুলাই মাসে যে প্রবৃদ্ধিটা দেখেছি, মূলত এই কারণেই এই প্রবৃদ্ধিটা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, করোনায় মানুষ মোবাইল ব্যাংকিং সেবায় যেভাবে অভ্যস্ত হয়েছে, স্বাভাবিক সময়ে তা কয়েক বছর সময় লাগত। তাই এখন সেবার মান বাড়িয়ে খরচ কমানোর দিকে নজর দেওয়ার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। কোভিডের সময় গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করবার জন্য এটা খুব কাজে লেগেছে। অন্তত 1300 কোটি টাকা প্রতিদিন শহর থেকে গ্রামে যাচ্ছে এবং এতে গ্রামীণ অর্থনীতি, বিশেষ করে গ্রামীণ যে ভোগের পরিমাণ বাড়ছে এবং ভোগ বাড়লে পরেই চাহিদা বাড়ে। বর্তমানে মোবাইল ব্যাংকিং এর গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে 9.25 কোটিতে, আর এর মধ্যে 4.25 কোটি সক্রিয় গ্রাহককে সেবা দিচ্ছেন 10 লাখ এজেন্ট। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভুয়া অডিট রিপোর্ট জমা দিয়ে বিপুল কর ফাঁকি দিচ্ছে নিবন্ধিত কোম্পানিগুলো। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর হিসেবে জমা দেয়া অডিট রিপোর্টের অর্ধেকই ভুয়া। এসব চিহ্নিত করতে হিসাববিদদের সংগঠন আইসিএবির সহযোগিতা নিচ্ছে এনবিআর। পাশাপাশি নিবন্ধন না নিয়ে কর ফাঁকি দেয়া কোম্পানিগুলোকে ধরতে মাঠে নেমেছে সংস্থাটি। লিমিটেড কোম্পানি হিসেবে ব্যবসা করতে হলে নিবন্ধন নিতে হয় রেজিস্টার অব জয়েন্ট স্টক RJSCর। সংস্থাটির হিসেবে দেশে নিবন্ধিত কোম্পানি আছে প্রায় 2.25 লাখ। এই সংস্থার অনুমতি পেতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর থেকে নিতে হয় কর নিবন্ধন নম্বর বা TIN সার্টিফিকেট। কিন্তু এনবিআর এর হিসেবে কর নিবন্ধন আছে মাত্র 78,000 কোম্পানির, অর্থাৎ অর্ধেকের বেশি কোম্পানির TIN নেই। আইন অনুযায়ী নিবন্ধন নেওয়া প্রতিটি কোম্পানিকে প্রতি বছর আয়কর রিটার্ন জমা দিতে হয়। রিটার্নে সংযুক্ত করতে হয় তালিকাভুক্ত CA ফার্মের অডিট রিপোর্ট। এনবিআর এর হিসেবে গত অর্থ বছরে 35,000 কোম্পানি অডিট রিপোর্ট দেয়, কিন্তু এসবের অর্ধেকের বেশি ভুয়া। এসব ভুয়া রিপোর্ট শনাক্ত করতে 2017 সাল থেকে কাজ করছে এনবিআর ও হিসাববিদদের সংগঠন আইসিএবি। মঙ্গলবার দুপক্ষের মধ্যে বৈঠকে বেশ কিছু সমঝোতা হয়। আমরা নতুন একটা প্রোগ্রাম ডেভেলপ করেছি, সেটার নাম হলো ডিবিসি। আইসিবি যে ওয়েবসাইটে রিপোর্ট করলে সেখানে একটা পেজে ডিবিসি একটা নাম্বার জেনারেট হবে। সেই নাম্বারটা ওনার সিগনেচারের সাথে ওই ডকুমেন্টে রিপোর্টের সাথে ওনারা উল্লেখ করে দেবে। তাইলে এই অডিট রিপোর্টটা উইথ দি ডিবিসি কোড নাম্বার যখন ট্যাক্স অফিসে বা অন্য কোনো পারপাসে যে ইউজারের কাছে উপস্থাপন করবে, তারা এই নাম্বারটা দিয়ে ডকুমেন্টটা ভেরিফাই করতে পারবেন। তবে এতে কোনো আইনি জটিলতা তৈরি হয় কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। যখন আপনি একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির অডিট করেন বা একটা পাবলিক কোম্পানি যেটা লিস্টেড না, তার ইনফরমেশন যখন অডিট করেন, তখন এটা একটা ক্লায়েন্টের কনফিডেন্সিয়াল ইনফরমেশন। এই কনফিডেন্সিয়াল ইনফরমেশনটা বর্তমানে যদি কোনো আইনগত বাধ্যবাধকতা না থাকে, তাহলে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বা একজন অডিটরের সেটা কোথাও পাবলিশ করার ডিউটি থাকে না। তো এই চ্যালেঞ্জেস গুলো আমাদের রয়েছে। আইসিএবি বলছে, ভুয়া অডিট রিপোর্ট বন্ধ করা গেলে রাজস্ব খাতে স্বচ্ছতা আসার পাশাপাশি আর্থিক খাতেও স্বচ্ছতা বাড়বে। এনবিআর এর যে অভিযোগ ফেক রিপোর্ট, অডিট রিপোর্ট এবং এজ ওয়েল এজ মাল্টিপল অডিট রিপোর্ট ফর এ সিঙ্গেল ইয়ার ফর ডিফারেন্ট ইউজার, এই অভিযোগ থেকে আপনার এটাকে বলে নিশ্চিতভাবে আপনার পরিত্রাণ পাওয়া যাবে। এনবিআর কর্মকর্তারাও আশা করছেন এর ফলে কর্পোরেট কর আদায়ে এবার বড় প্রবৃদ্ধি হবে। তবে এসব বিষয়ে কথা বলতে রাজি হননি তারা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন 1 ঘন্টার বিরতিহীন সংবাদ। সংবাদে আরো যা থাকছে।
ভারতে 24 ঘন্টায় সর্বোচ্চ 95,000 করোনা শনাক্ত, নতুন প্রাণহানি 1,168 জনের। ধীরে ধীরে সচল হতে শুরু করেছে দেশের ক্রীড়াঙ্গন, খেলাধুলা মাঠে ফেরানোর চেষ্টা চলছে। ভারতে 24 ঘন্টায় সর্বোচ্চ 95,000 জনের করোনা শনাক্তের রেকর্ড হয়েছে। বুধবার দেশটিতে নতুন করে প্রাণহানি হয়েছে 1,168 জনের। এদিকে বিশ্বে আবারও বেড়েছে করোনার মৃতের হার। একদিনে প্রায় 6,000 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু 9,07,000 ছাড়ালো। একদিনে নতুন 2,70,000 শনাক্ত নিয়ে মোট শনাক্ত 2,79,00,000-এর বেশি। বুধবার যুক্তরাষ্ট্রে 1,154 জন ও ব্রাজিলে 1,136 জনের প্রাণ গেছে করোনায়। দুই দেশে 34,000 নতুন রোগী শনাক্ত হয়েছে। এদিকে শুরুতে করোনা ভাইরাসের ভয়াবহতার কথা জানলেও সাধারণ মানুষ যাতে ভীত না হয় তাই একে সাধারণ সর্দি কাশি আখ্যা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। ফ্রান্সে একদিনে 8,500 রোগী শনাক্ত হয়েছে। বিস্তার বাড়ায় চেক রিপাবলিকে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। করোনা সংক্রমণের হার বিবেচনা করে 160 দেশে ভ্রমণ নিষেধাজ্ঞার পরিবর্তন আনছে জার্মানি। পরীক্ষার অংশ হিসেবে করোনার পরীক্ষামূলক ভ্যাকসিন প্রয়োগ শুরু করেছে রাশিয়া। বুধবার রাজধানী মস্কোর হাসপাতালে প্রয়োগ করা হয় স্পুটনিক 5। 180 দিনের এই কর্মসূচিতে চিকিৎসক সহ 40,000 স্বেচ্ছাসেবীকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে। এর মধ্যে 35,000-এর বেশি আবেদন এসেছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। এর আগে শুক্রবার এই ভ্যাকসিনের ফল প্রকাশ করেন বিজ্ঞানীরা। নিরাপদ ও অ্যান্টিবডি ক্ষমতা বাড়াতে সক্ষম বলেও দাবি তাদের। গত মাসে স্পুটনিক ভ্যাকসিন বাজারজাতের অনুমোদন দেয় রুশ সরকার। ইরাক থেকে সেনা কমানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে জানানো হয় এ মাসের শেষ দিকে সরিয়ে নেওয়া হবে 2200 মার্কিন সেনা। আইএস জঙ্গি বিরোধী লড়াইয়ে ইরাকে মোতায়েন করা হয় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর 5,200 সদস্য। 2016 সালে ক্ষমতায় এসে ইরাক থেকে সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে কয়েক দফায় এ সংক্রান্ত আলোচনা চলে, তবে এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে ইরাক থেকে সেনা কমানোর ঘোষণা আসলো। বাকি সেনাদের ইরাকি বাহিনীকে প্রশিক্ষণের কাজে মোতায়েন রাখা হয়। এছাড়া আফগানিস্তান থেকেও মার্কিন সেনা সরানোর পরিকল্পনা আছে ট্রাম্প প্রশাসনের। ইউএস ওপেনের সেমিফাইনালে দানিয়েল মেদভেদেভ, কোয়ার্টার ফাইনালে আন্দ্রে রুবলেভকে সরাসরি সেটে হারান ওয়ার্ল্ড নাম্বার 3। ফ্ল্যাশিং মিডোসে প্রথম সেটে সমানে সমান ছিল দুই টেনিস তারকা। শেষ পর্যন্ত টাই ব্রেকে সেট জিতে এগিয়ে যান মেদভেদেভ। দাপট ধরে রেখে 6-3 গেমে দ্বিতীয় সেট জেতেন রাশিয়ান টেনিস তারকা। তৃতীয় সেটে রুবলেভ প্রতিরোধ করলেও যথেষ্ট ছিল না। টাই ব্রেকে 7-6 গেমে জিতে শেষ 4-এ উঠে যান মেদভেদেভ। এদিকে নারী এককে রেকর্ড 24তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের পথে আরেক ধাপ এগিয়ে গেলেন সেরিনা উইলিয়ামস। যদিও শুরুর সেট 4-6 গেমে হেরে হতাশা শুরু সেরিনার, পরের দুই সেটে দারুণ কামব্যাক করেন 6বার ইউএস ওপেন জয়ী তারকা। সেমিতে তার প্রতিপক্ষ ভিক্টোরিয়া আজারেঙ্কা। ফ্রেঞ্চ লিগ ওয়ানে রাতে মাঠে নামছে পিএসজি। অ্যাওয়ে ম্যাচে লা পারিজিয়ানদের চ্যালেঞ্জে লেন্স। ম্যাচ শুরু রাত 1টায়। করোনা ধাক্কায় টালমাটাল পিএসজি। নেইমার, ডি মারিয়া, এমবাপে সহ 7 ফুটবলার করোনায় আক্রান্ত। চিন্তা বাড়িয়েছে চোট সমস্যা। দলের প্রধান ফুটবলারদের শূন্যতায় সাইড বেঞ্চ পরোক্ষে সুযোগ পাবেন কোচ থমাস টুখেল। ড্রেক্সলার, কিমপেম্বেদের ওপর থাকছে বাড়তি দায়িত্ব। তরুণদের সামর্থ্যে নির্ভর পিএসজি। অন্যদিকে দ্বিতীয় বিভাগ থেকে উঠে আসা লেন্স লা পারিজিয়ানদের দুর্বলতার সুযোগ নিতে চায়। পরিসংখ্যান পিএসজির পক্ষে সর্বশেষ 5 দেখায় 1 হার ও 1 ড্রতে। ড্রয়ের বিপরীতে 3 জয় লা পারিজিয়ানদের। করোনা আক্রান্ত 7 ফুটবলারদের সুষ্ঠু চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের স্বাস্থ্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। নেইমার, এমবাপেদের শূন্যতায় ড্রেক্সলার, কিমপেম্বেদের ওপর চাপ বেশি থাকবে। ধীরে ধীরে সচল হতে শুরু করেছে দেশের ক্রীড়াঙ্গন। খেলাধুলা মাঠে ফেরানোর চেষ্টা চলছে। শুধু ব্যক্তিগত নয়, উন্মুক্ত করা হয়েছে সকল ইভেন্ট। তবে মানতে হবে সরকারের দেয়া স্বাস্থ্যবিধি।
যে কোনো ফেডারেশন চাইলে শুরু করতে পারে ক্যাম্প, সেক্ষেত্রে নতুন করে অনুমতির দরকার নেই বলে জানিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিম। ফুটবল দিয়ে দেশের ক্রীড়াঙ্গনে ফেরার প্রক্রিয়া শুরু করেছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এরপর স্বাস্থ্যবিধি মেনে ক্রিকেটারদের অনুশীলনের ব্যবস্থা করে ক্রিকেট বোর্ড। ক্রীড়া মন্ত্রণালয়ের সবুজ সংকেত থাকলেও বডি কন্ট্রাক্ট ইভেন্টগুলোতে নিষেধাজ্ঞা বহাল ছিল। একজনের সাথে একজনের স্পর্শটা একটু বেশি, তো সেখানে এটা তাদের জন্য এটা চালু করাটা একটু সমস্যা। করোনার প্রভাবে ক্রীড়াঙ্গনে স্থবিরতা ছিল প্রায় 6 মাস ধরে। কিছু খেলা স্বল্প পরিসরে চালু হলেও বাকি ইভেন্টের খেলোয়াড়রা পড়েছিলেন অনিশ্চয়তায়। এমন অবস্থায় ফেডারেশনগুলোর দাবি ছিল চালু করা হোক খেলা, মাঠে ফিরুক আগের প্রাণচাঞ্চলতা। 2-3 মাস আগে বা 3-4 মাস আগে আমরা অ্যালার্ট না করি বা ওদেরকে ওয়াকিবহাল না করি, তাহলে কিন্তু ঘর থেকে বেরোতে পারবে না। আমরা ইচ্ছে করলেই কিন্তু পরশুদিন বা 15 দিনের মধ্যে একটা কম্পিটিশন আয়োজন করতে পারবো না, কিন্তু খেলোয়াড়দেরকে তারা প্র্যাকটিসের সময় দিতে হবে, তাদের দল গঠনের সুযোগ দিতে হবে। এইগুলি একটা বড় প্রসিডিউরস আছে। সেই জন্য আমি মনে করি যে আমাদের এখনই উপযুক্ত সময়, আমরা খেলোয়াড়দেরকে মাঠে আনার ব্যবস্থা নেই। এটা তো বডি কন্ট্রাক্টের খেলা এবং একেবারে ইন্টেন্সিভ বডি কন্ট্রাক্ট, যেটাতে কন্টামিনেশন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এই সম্ভাবনাটার কারণে আসলে আমরা এই মুহূর্তে কাবাডি প্রতিযোগিতাটা গভর্নমেন্টের নিষেধাজ্ঞার সাথে সাথে বন্ধ রাখছি। ফেডারেশনগুলোর দাবির মুখে এগিয়ে এসেছে জাতীয় ক্রীড়া পরিষদ। এখন থেকে ক্যাম্প শুরুতে বিধিনিষেধ থাকছে না, তবে মানতে হবে স্বাস্থ্যবিধি। সব ধরনের ক্রীড়া কর্মকাণ্ড তারা যে সরকারি যে স্বাস্থ্য বিধিবিধান আছে, যে অনুশাসন দেওয়া হয়েছে, সেগুলো তারা মেনে তারা পর্যালোচনা করে তাদের নিজস্ব আয়োজনে তারা এগুলো করবে। কেউ কেউ লক্ষ্য করছি যে আমাদের কাছে আবার নতুন করে তারা অনুমতি চায়, তো এটির কোনো দরকার নেই। দীর্ঘ বিরতির পর আগের অবস্থায় ফেরার চ্যালেঞ্জ ফেডারেশনগুলোর। দ্রুতই সেই প্রক্রিয়া শুরু করতে চান সংশ্লিষ্টরা। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাফুফের নির্বাচনের মনোনয়নপত্র কেনা ও জমা দেওয়ার দিনে মানা হয়নি স্বাস্থ্যবিধি। তবে নির্বাচনের দিন এ নিয়ে কোনো ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন প্রধান কমিশনার মেজবাউদ্দিন। জমা পড়া মনোনয়নপত্রগুলোর বিরুদ্ধে কোনো আপত্তি ওঠেনি। তাতে 21 পদের জন্য 49 প্রার্থীর মনোনয়নপত্রই যাচ্ছে যাচাই বাছাইয়ের টেবিলে। কিন্তু নির্বাচনের দিন 100% এগুলো মেনটেন করা হবে। বাফুফে ভবন তো আমার কর্তৃত্বের অধীনে না। উনি ফৌজদারি মামলায় অপরাধী সাব্যস্ত হয়েছেন কি হন নাই, এই মর্মে ওনার বক্তব্য কি, উনি হ্যাঁ বলেছেন না বলেছেন, এটা আমাকে দেখতে হবে। উনি ফুটবলের সাথে সম্পৃক্ত আছেন, এই প্রশ্নের জবাব উনি কি দিয়েছেন, এই 4টি জিনিস আমাদেরকে দেখতে হবে। এটা হলো কনস্টিটিউশনালি ম্যান্ডেটরি। আর এই ছিল বিরতিহীন সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। ধন্যবাদ সবাই।